সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলের নতুন আরেকটি গল্পে। আজকে আমরা পড়ব মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের অত্যন্ত জনপ্রিয় একটি কিশোর উপন্যাস হাত কাটা রবিন। আগামী 23 ডিসেম্বর আমাদের সকলের প্রিয় অধ্যাপক জাফর ইকবাল স্যারের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বইটির ভূমিকায় অধ্যাপক জাফর ইকবাল লিখেছেন, তোমরা কেউ যদি আমাকে জিজ্ঞেস করো আমার সবচেয়ে বড় দুঃখ কী, আমি কি বলবো জানো? আমি বলবো আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি বড় হয়ে গেছি। আমার চমৎকার শৈশবটি আমার হাত ছাড়া হয়ে গেছে, আর কখনো সেটা আমি ফিরে পাবো না। কিন্তু মজার ব্যাপার হলো, আমি যখন তোমাদের জন্য লিখি, হঠাৎ হঠাৎ আমার সেই হারিয়ে যাওয়া কৈশোর এসে আমার কাছে ধরা দেয়। মনে হয় আমি আবার ছোট হয়ে গেছি। তখন আমি উপন্যাসের চরিত্রদের সাথে মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, বিচিত্র সব অ্যাডভেঞ্চারে অংশ নিই, আর আমার বুকের ভিতর আশ্চর্য এক ধরনের আনন্দ হতে থাকে। আমার গল্পগুলি পড়ে তোমরা যদি সেই আনন্দটুকু একটুখানি অনুভব করতে পারো, আমার আর কিছু চাইবার নেই। শুরু করছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের হাত কাটা রবিন। গল্প পাঠে আমি কল্লোল থাকবো আপনাদের সাথে পুরোটা সময়। আমাদের পাশের বাসাটা অনেকদিন খালি পড়েছিল। গত রাতে নতুন ভাড়াটে এসেছে। আগে এখানে মাসুদরা থাকতো। মাসুদ ছিল আমার 1 নম্বরের বন্ধু। তাই মাসুদের আব্বা বদলি হয়ে চলে গেলে আমরা সবাই মনমরা হয়ে কয়েকদিন ঘুরেঘুরি করেছিলাম। তারপর আমাদের হাসপাতালটা উঠে গেল। সে যে কি দারুণ এক হাসপাতাল ছিল আমাদের হাসপাতালে মাসুদ ডাক্তার, ওর আব্বা ডাক্তার কি না, আর আমরা সবাই নার্স। মাসুদ চলে গেলে ডাক্তারের অভাব হয়ে গেল, তাই হাসপাতালটা উঠে গেল। আমরা কেউ বুঝতে পারিনি যে মাসুদ চলে যাবে। তাহলে না হয় আমরা ডাক্তারিটা শিখে নিতাম, ওটা এমন কিছু কঠিন নয়। মাসুদরা চলে গেলে ওই বাসায় যারা এসেছিল তাদের আব্বাও ডাক্তার। এটা সরকারি ডাক্তারের বাসা, আর এখানে সবসময় ডাক্তার আসেন। আমরা ভাবলাম এ ছেলেটা হয়তো আমাদের ডাক্তার হবে, আমরা হাসপাতালটা আবার চালু করব। কিন্তু ছেলেটা মোটে আমাদের সাথে কথা বলল না। বোনদের নিয়ে বারান্দায় বসে লুডো খেলতো। আমাদের ফুটবল টিমে একজন কম পড়েছিল বলে তাকে কত ডাকলাম, তা সে কিছুতেই এলো না। ওদের একটা গাড়ি ছিল, সেটাতে করে ঘুরে বেড়াতো, আর আমাদের দিকে এমনভাবে তাকাতো যেন আমরা রাস্তার ছোড়া। হীরা ঠিক করেছিল ওর মাথায় একদিন ঢিল ছুটবে। মেরেছিল কি না কে জানে, ওটা যা পাজি। পরে আমাদের দেখলেই ওই ছেলেটা ঘরের ভিতর চলে যেত। ওরা চলে গেলে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। আমি দেখেছি একবার কোনো বাসায় বন্ধু থাকলে এরপরে যে আসে সে শত্রু হয়, এরপর আবার বন্ধু আসে। আমি নান্টু, হীরা, সলিল, মিশু ওদেরকেও এটা বলেছি। ওরা সবাই আমার কথা স্বীকার করেছে। মিশুরা যখন ঢাকায় থাকতো তখন নাকি এটা ওর এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে ওর বন্ধুরা চলে গেলে সে বাসায় যারা আসতো তাদের সাথে সে কথাই বলতো না। কারণ তো জানা কথা ওরা শত্রু হবে। এরপর শত্রুরা চলে গিয়ে আবার কেউ আসলে ও আবার বন্ধু তৈরি করত। এটা নাকি ওর ভীষণ অভ্যাস হয়ে গিয়েছিল। কাল রাতে যখন মাসুদদের বাসায় নতুন ভাড়াটে আসলো, তখন আমি বুঝতে পেরেছিলাম এবার একজন বন্ধু পাবো। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম, একটা ছেলেকে আবছা আবছা দেখেছি। আমি ঠিক জানি ও আমাদের বন্ধু হবে। তাই সকালবেলা আমরা ওই বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। তারপর আমরা বাসার সামনে বড় পেয়ারা গাছটাতে পা দুলিয়ে বসে থাকলাম। গাছটায় একটাও বড় পেয়ারা নেই, সব খেয়ে ফেলেছে। মাঝে মাঝে পাতার আড়ালে হঠাৎ একটা বড় পেয়ারা পেয়ে গেলে আমরা সবাইকে এক কামড় করে খেতে দিই। হীরাটার কথা অবশ্য আলাদা, ও পেলে একলাই খায়। অনেকক্ষণ ওই বাসাটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ আমাদের বয়সে একটা ছেলে 3 লাফে বেরিয়ে এলো, এরপর আবার ঢুকে গেল। খানিকক্ষণ পর ছেলেটা একটা শার্টের বোতাম লাগাতে লাগাতে আবার বেরিয়ে এলো। ওকে দেখে আমরা এত অবাক হলাম যে গাছ থেকে নেমে ওকে ডাকার কথা ভুলে গেলাম। আমাদের সমানই হবে ছেলেটা, কালো হাফ প্যান্ট আর লাল ফুল শার্ট পরনে। শার্টের বাম হাতটা কোণের পর গিট মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, ওর হাতটা ওখান থেকে কাটা। ছেলেটা এদিক সেদিক তাকালো, তারপর আমাদের গাছে বসে থাকতে দেখে হেঁটে হেঁটে গাছটার নিচে এসে দাঁড়ালো। এক হাতে তরতর করে কিভাবে যেন গাছটাতে উঠে মুখ কুচকে বলল, তোরা সব এপাড়ার ছেলে, হ্যাঁ? বিশ্বাস হতে চায় না, পরিচয় নেই, কথাবার্তা নেই, অথচ প্রথমেই ঠিক এই কথাটা বলল। আমরা ভীষণ অবাক হলাম, রাগ হলাম আরও বেশি। হীরা বলল, খবরদার তুই তুই করে কথা বলবি না। তুইও তো তুই তুই করে বললি।
বলেই ছেলেটা ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। তারপর বলল, তোরা নিজেরা তুই তুই করে বলিস না? আমি মাথা নাড়লাম। বলি তো কি হয়েছে? তাহলে আমি বললে দোষ কি? আমিও তো এখানে থাকবো। ওর যুক্তিটা আমরা ফেলতে পারলাম না। বলতে কি উত্তরে বলার মতো কিছু পেলামও না। তাই বলে যে খুব খুশি মনে ওকে স্বীকার করে নিলাম তা নয়। নেহায়েত হাতটা কাটা, তাই একটু কৌতূহল হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার হাত কেটেছে কেমন করে? কাটেনি। তাহলে? ইঁদুরে খেয়ে নিয়েছে বলে সে কাটা হাতটা দুলিয়ে হিহি করে হেসে উঠল। বলো না শুনি। বলবো না। এই বলে আশ্চর্য ছেলেটা চুপ করে গেল। তারপর পা দোলাতে দোলাতে জিজ্ঞেস করলো, তোরা দিনরাত গাছে বসে থাকিস? আমি মুখ বাঁকা করে তাচ্ছিল্য করে ওকে উড়িয়ে দিলাম। বললাম, আমাদের মেলা কাজ, গাছে বসে থাকবো কেন? আজ যে বসে আছিস? আজ যে ওর সাথে পরিচয় করার জন্য বসে আছি সেটা তো আর বলতে পারি না। আমি তাই কোনো উত্তর দিলাম না। বুঝতে পারলাম এই ছেলেটা ভারী পাজি হবে, আমাদের অনেক জ্বালাবে। তোরা কি করিস? ছেলেটা আবার খোঁচাতে শুরু করলো। মেয়েদের সাথে বুড়িছে খেলিস নাকি নাকি এক্কা দোক্কা? তারপর আবার হি হি করে হাসতে লাগলো। দেখ, নতুন এসেছিস বলে তোকে ছেড়ে দিব ভাবিস না। আবার ওরকম খ্যাক খ্যাক করলে মেরে হাড় গুঁড়ো করে দিব। হীরা অনেকক্ষণ সহ্য করে যাচ্ছিল, এবার একটু ধাতানি দিল। হাড় গুঁড়ো করে দিবি বুঝি? দে না। বলে সেই অবাক ছেলে হীরার কাছে এগিয়ে যায়। হীরা হাড় গুঁড়ো করার কোনো উৎসাহ দেখায় না, আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। সাথে সাথে আমরাও বুঝতে পারলাম এই প্রথম আমাদের বন্ধুর পর শত্রু, শত্রুর পর বন্ধুর আসার নিয়মটা খাটল না। এবার শত্রুর পর আবার শত্রু চলে এসেছে। আমাদের চলে যেতে দেখে ছেলেটা গাছ থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আমরা উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম। দাঁড়া, আমিও আসি বলে এক হাতে একটা ডাল ধরে ঝুলে পড়ে সে 2 লাফে আমাদের কাছে চলে এলো। কথা বলছিস না যে? হীরা গোগো করে বলল, তোকে কেউ ডাকছে না। ছেলেটা না শোনার ভান করে পাশাপাশি হেঁটে যেতে থাকে। পথে একটা কুকুরকে ঢিল ছুঁড়ে ভয় দেখালো, একটা ছাগলের বাচ্চার পেছনের 2 পা ধরে খানিকক্ষণ 2 পায়ে হাঁটিয়ে নিয়ে বেড়ালো। আবার গম্ভীর হয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমরা কখনো ওর কথার উত্তর দিচ্ছিলাম, কখনো দিচ্ছিলাম না। সেটাও মোটেই খেয়াল করছিল না। সত্যি কথা বলতে কি, এই হাত কাটা ছেলেটাকে আমার কিন্তু খারাপ লাগছিল না, আর এমন কৌতূহলী হয়ে উঠেছিলাম বলার নয়। নান্টুদের বাসার বাইরে এসে আমরা দাঁড়ালাম। ওদের বাসার বাইরের দিকে একটা ঘর সবসময় খালি পড়ে থাকতো। আমরা ওটাকে পরিষ্কার করে নিয়ে আমাদের হাসপাতাল খুলেছিলাম। হাসপাতাল উঠে যাবার পর আমরা যে সার্কাসের টিম খুলেছিলাম সেটার হেড অফিসও ছিল এটা। এখন এখানে আমাদের ডিটেকটিভ এজেন্সির অফিস। হাত কাটা ছেলেটাকে এখানে নিয়ে এসে গর্বে আমার বুক ফুলে উঠল। ঘরের বাইরে আমাদের সাইনবোর্ড শফিক ভাই করে দিয়েছেন। উনি যা চমৎকার ছবি আঁকেন। সাইনবোর্ডে লেখা, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানি, শার্লক হোমস এভিনিউ। আমরা এলাকাটাকে শার্লক হোমস এভিনিউ নাম দিয়েছি। পিয়নকে বলে দিয়েছিলাম শার্লক হোমস এভিনিউতে কোনো চিঠি এলে যেন এ পাড়াতে নিয়ে আসে। ছেলেটা খুব মনোযোগ দিয়ে সাইনবোর্ড পড়ল। আমার সন্দেহ হলো হয়তো এই ছেলেটা শার্লক হোমসকে চেনেই না। তাই জিজ্ঞেস করলাম, শার্লক হোমসকে জানো? ছেলেটা ঠোঁট উল্টে বলল, খুব জানি, ওর সিনেমা পর্যন্ত দেখেছি। আমি একটু দমে গেলাম। ভেবেছিলাম শার্লক হোমসের পরিচয় দিব, ওর সম্বন্ধে 2-একটা কাহিনী বলবো, আর নাচুনি পুতুলের গুপ্ত সংকেত যে আমরাও জানি সেটাও জানিয়ে দিব। কিন্তু ছেলেটা নাকি শার্লক হোমসের সিনেমাও দেখেছে। আমি গম্ভীর হয়ে নান্টুকে বললাম, তালাটা খুলতো। দরজায় একটা নাম্বার লক লাগানো, নাম্বার মিলিয়ে খুলতে হয়। নাম্বারটা আমরা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানির সব সদস্যদেরকে প্রথমে প্রতিজ্ঞা করতে হয় কোনো অবস্থাতেই তারা কাউকে এই নাম্বার জানাবে না। এই ঘরে আমাদের যাবতীয় গোপন তথ্য। আমরা তালা খুলে ভেতরে ঢুকে জানালা খুলে দিলাম। ভেতরটা দারুণভাবে সাজানো। একটা টেবিল, সামনাসামনি 2টো চেয়ার, একটা টুল, একটা বাক্স অস্ত্রশস্ত্র বোঝাই। দেয়ালে দুর্ধর্ষ ডিটেকটিভদের ছবি, শার্লক হোমস, জেমস বন্ডেরও আছে। তাকে সেরা সেরা সব ডিটেকটিভ বই। বাংলাগুলো সবাই 3-4 বার করে পড়েছি, ইংরেজিগুলো বড় হয়ে পড়ব। কি করিস এখানে? ছেলেটা ভুরু কুচকে জিজ্ঞেস করলো। এটা আমাদের ডিটেকটিভ ক্লাব। এ পাড়ায় যত খুন ডাকাতি হয় আমরা সব খুঁজে বের করি। ইহ! ছেলেটা অবিশ্বাসের শব্দ করল। বিশ্বাস করলি না? তুই রুনুকে জিজ্ঞেস করে দেখ, ওর আংটি হারিয়ে গেলে আমরা খুঁজে বের করে দিয়েছি কিনা।
ছেলেটা চুপ করে থাকলো। রুনুর আংটি হারিয়ে গেলে আমরা সত্যি সত্যি খুঁজে বের করে দিয়েছিলাম, কিন্তু আমাদের এত ডিটেকটিভের বিদ্বেষ এবার কাজে লাগেনি। রুনু খেলতে খেলতে হারিয়ে ফেলেছিল, তাই বোঝাই যাচ্ছে ওটা মাঠে কোথাও পড়েছে। আমরা তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললাম। অবশ্য কাউকে যখন গল্পটা বলি তখন এমন ভাব দেখাই যে ভীষণ মাথা খাটিয়ে ওটা বের করতে হয়েছে। এরপর অবশ্য আমাদের হাতে আর কোনো কেস আসেনি। এ পাড়ায় একটাও খুন হয় না, এমনকি একটা বিড়ালও মারা যায় না। সেবার পল্টুদের একটা বিলাতি মোরগ মারা গেল। আমরা সবাই সন্দেহ করেছিলাম ওটা নিশ্চয়ই কোনো অপরাধী মারাত্মক বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমরা যখন অপরাধীকে সন্দেহ করে প্রায় বের করে ফেলেছি, তখন জানা গেল আরেকটা মোরগ মারা গেছে। অন্যগুলো ঝিমাচ্ছে, ওদের নাকি রানীক্ষেত রোগ হয়েছে। আমাদের তখন এত মন খারাপ হলো। এরপর আমরা নিজেরাই একদল ডাকাত সেজে ডাকাতি করতাম, আর অন্যরা ডিটেকটিভ হয়ে খুঁজে বের করতো। কিন্তু তাতে কি মজা লাগে! একটা খুন যে কেন হয় না বুঝি না। বইটইগুলি দেখে ছেলেটি জিজ্ঞেস করলো, তোদের ফুটবল ক্লাব নাই? আমরা সবাই মুখ চাওয়াচাই করছিলাম। সত্যি কথাটা বলতে একটু দ্বিধা হচ্ছিল। ছেলেটা অধৈর্য হয়ে তার কাটা শার্টের হাতার বাড়তি অংশ দিয়ে নান্টুর ঘাড়ে চাটি লাগালো। কি নাই? ছিল, ভেঙে দিয়েছি। কেন? বল নাই। বল নাই? ছেলেটা একটু অবাক হলো মনে হলো। বলল, কিনিস না কেন? কিনেছিলাম তো, সবাই চাঁদা তুলে কিনেছিলাম, কিন্তু ঝগড়া হওয়ার পর সবাই চাঁদার পয়সা ফেরত চাইল। তারপর? পয়সা তো নাই, তাই বলটাকে কেটে 9 টুকরা করে সবাই 1 টুকরা করে নিয়েছিলাম। আমার ব্লাডারের টুকরাটা দিয়ে আমি গুলতি বানিয়েছি, এই দেখ। বলে হীরা পকেট থেকে গুলতি বের করলো, তারপর চটাস করে একটা গুলি জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। মনে হলো এই প্রথমবারের মতো ছেলেটার আমাদের প্রতি একটু সম্মানবোধ জেগে উঠেছে। তোরা আর কি করিস? আমাদের গুপ্তধন আছে, বলেই হীরা ঠোঁট কামড়ে চুপ করে গেল। আমরা আঙুল ফুটো করে রক্ত বের করে প্রতিজ্ঞা করেছিলাম, কেউ এই গুপ্তধনের কথা বাইরের কাউকে বললে সাথে সাথে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার হীরার জন্য দুঃখ হলো, হীরাকে এখন আমাদের মেরে ফেলতে হবে। গুপ্তধন কি হয়েছে? ছেলেটা কৌতূহলী হয়ে উঠল। হীরা অপরাধীর মতো আমাদের দিকে তাকাতে লাগলো। আমরা কঠোর চোখে ওর দিকে তাকালাম। কি হলো? গুপ্তধন? বলে ছেলেটা শার্টের হাতের বাড়তি অংশ দিয়ে আমার গালে চটাস করে মেরে বসলো। মনে হলো গালটা ফেটে গেছে। আমি ক্ষেপে উঠে সাথে সাথে ওর ঘাড়ে ঘুষি মারলাম। ছেলেটা ঘাড়ে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, বেশি জোরে হয়ে গিয়েছিল। তারপর জিজ্ঞেস করলো, গুপ্তধনের কথা বললি না? ওটা বলা যাবে না, নান্টু গম্ভীর স্বরে বলল। আমরা রক্ত শপথ করেছি, বলে সেও জিভে কামড় দিল। রক্ত শপথের কথা বললেও মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম। নান্টুটাকেও মেরে ফেলতে হবে। আমাদের 2জন লোক কমে গেল। ছেলেটা চোখ পিটপিট করে বলল, তোরা তাহলে বলবি না? না। আমার অবশ্য ইচ্ছে করছিল ওকে বলতে, ওকে নিলে দলটা আরও ভালো হয়। দলে একজন হাত কাটা ছেলে থাকলে দারুণ রোমহর্ষক দেখায়। বেশ, ছেলেটার মুখ একটু ভারী দেখায়। তাহলে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভাবলাম তোদের পাড়ায় যখন এসেছি তোরা নিশ্চয়ই আমার বন্ধু হবি, আমাকেও তোদের সাথে নিবি। তা তোরা যখন নিবি না, না নিলি। আমার মেকানো সেট ছিল, 100টা থেকে বেশি কমিক ছিল, হেডফোন, ফুটবল সব ছিল। ভাবলাম ওগুলো দিয়ে খেলবো, একটা ফুটবল টিম খুলবো। ছেলেটা বিষণ্ণ স্বরে বলল, তাহলে কিভাবে হাত কাটলো সেটাও বলতাম। তা তোরা যখন আমাকে নিবি না। আমরা ভেবে দেখলাম ও যদি ওর হাত কাটার গল্প বলে তাহলেও কি গুপ্তধনের কথা বলা যায়। ও যখন এখানেই থাকবে, ফুটবল দেবে, ফুটবল টিম খুলবে, ওকে আমাদের দলে নিয়ে নিলে ক্ষতি হয় না, বরং অন্য সব পাড়ার ছেলেরা হিংসা করবে। ওদের তো কারো দলে হাত কাটা ছেলে নেই। আমি ওকে বললাম, পিন ফুটো করে রক্ত বের করে স্বাক্ষর করতে হবে, তাহলে আমরা ওকে দলে নিব। ও রাজি হলো। দরজা বন্ধ করে অনুষ্ঠানের মাধ্যমে ওকে আমাদের গোপন ব্ল্যাক মার্ডার দলে নিয়ে নিলাম। তারপর গুপ্তধনের ম্যাপ দেখালাম ওকে। গুপ্তধনে কী কী আছে তাও বললাম। এরপর ওর অনেক রকম কসম খেতে হলো। তারপরে যদি কিছু ফাঁস করে দেয় তাহলে আমাদের কিছু বলার নেই, কারণ ইহকালটাই তো শেষ নয়, পরকালও আছে। পরকালে কে শয়তানের কৃতদাস হয়ে থাকতে চাইবে? কসম খাওয়ার সময় প্রথমেই খোদার নাম নিয়ে বলতে হয়, কিছু ফাঁস করে দিলে আমি শয়তানের কৃতদাস, নরক আমার স্থান। তারপর সবাই গোল হয়ে বসলাম। আমি বললাম, এবারে বল তোর হাত কি করে কাটলো। তার আগে বল আমাকে তোদের সর্দার বানাবি।
ইহ, আমরা হৈ হৈ করে উঠলাম। সর্দারের অনেক প্রতিদ্বন্দ্বী, তাহলে কিভাবে হাত কেটেছে বলবো না। ছেলেটা মুখ কঠোর করে বসে রইল। আমরা সবাই ভীষণ ক্ষেপে উঠে ওকে যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করলাম। এমন নিমক হারাম কেউ কোনোদিন দেখেনি। বেশ, আমাকে তাহলে সর্দার বানাবি না? না। তোদের সর্দারকে? হীরা আমার মুখের দিকে আর আমি হীরার মুখের দিকে তাকালাম। আমাদের দুজনের ভিতরে একজন হবে, কিন্তু কে এখনো ঠিক করা হয়নি। তোদের যে সর্দার তার সাথে মারামারি করব, যে জিতবে সে সর্দার হবে, এছাড়া হাত কাটার গল্প বলবো না। প্রস্তাবটা খারাপ না, কারণ ছেলেটার সাথে জিতে ওঠা কঠিন হবে না। একটা মাত্র হাত ল্যাং মেরে ফেলে দিয়ে ক্যাক করে ঘাটটা আঁকড়ে ধরলেই হলো। ঠিক আছে, আমি রাজি হলাম। ঠিক হ্যাঁ, হীরাও রাজি হলো। আজ বিকালেই? আজ বিকালেই। ছেলেটা খুশি হয়ে সবার মুখের দিকে তাকালো, তারপর শার্টের হাতার বাড়তি অংশ দিয়ে নিজের গালে চটাস করে মেরে বসলো। এমন অবাক ছেলে। তাহলে শোন কিভাবে হাত কাটলো। বছর দুয়েক আগে জিপ অ্যাক্সিডেন্টে কিভাবে ওর হাত থেতলে গিয়েছিল, নাকে টোপায় ছিল না, সেই গল্প শুনতে শুনতে আমাদের দম বন্ধ হয়ে এলো। একসময় মিশু শিরে উঠে বলল, ইস। ছেলেটার চোখ বড় বড় করে বলল, তোরা যদি দেখতি, আমার দুটো আঙুল কেটে মাটিতে পড়ে টিকটিকির ল্যাজের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছিল। যা। হ্যাঁ, ছেলেটা জোর দিয়ে বলল। তারপর অনেকদিন স্কুলে যেতে হয়নি, হাসপাতালে ছিলাম, তাতেই 1 বছর নষ্ট হয়ে গেল। তোরা কোন ক্লাসে পড়িস? আমি 7-এ, নান্টু 7-এ, হীরা 6-এ। ছেলেটা খুশি হলো। নিচের ক্লাসে হলে ওর সর্দার হওয়া একটু কঠিন হবে কি না। আর খানিকক্ষণ গল্প করে আমরা বাসায় চলে এলাম। দুপুর হয়ে গিয়েছিল। আসার সময় ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ডাকনামটা কি? হাকার বিন। মানে? মানে হাত কাটা রবিন, বলে সে হি হি করে হাসল। আমি বাসায় গিয়ে সবাইকে হাত কাটা রবিনের গল্প বললাম। ছেলেটিকে যে আমার পছন্দ হয়েছে তা গল্প করতে গিয়ে বুঝতে পারলাম। সত্য মিথ্যা একগাদা জিনিস বলে সবাইকে তাক লাগিয়ে দিলাম। আম্মা বলল, নিয়ে আসিস তো একদিন ছেলেটাকে। বিকেল হওয়ার অনেক আগে আমি আমাদের ডিটেকটিভ ক্লাবে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই আগে আগে পৌঁছে গেছে, এমনকি রবিনও। হীরা, নান্টু, মিশু, সলিল সবাই মিলে একটা মাঝারি সাইজের ফুটবল পাম্প করছে। বলটা রবিনের। রবিন কাটা হাতটা দিয়ে এমন চমৎকারভাবে পাম্পারটা ঠেসে ধরে পাম্প করে যাচ্ছিল, মনে হচ্ছিল হাত কাটা থাকলেই বুঝি এসব কাজ করতে সুবিধা। দারুণ একটা ফুটবল টিম খুলব। বলের লেসিং লাগাতে লাগাতে রবিন বলল, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো। আমরা রোমাঞ্চিত হলাম। সলিল বলল, ঠাকুরপাড়ার টিমটা খুব শক্ত, গতবার 4 গোল খেয়েছি, তার আগের বার 6 গোল। রবিন তাচ্ছিলের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা দিনরাত মেয়েদের মতো বুড়িচি খেলিস, ফুটবল খেলায় তো গোল খাবি। বুড়িচি খেলি তোকে কে বললো? মারবো থাবড়া। হীরা বাতাসের মাঝে ঘুষি মারল। ওই হলো, ফুটবল কেটে কেটে ভাগ করে নিস, ফুটবল খেলিস না, তার মানেই বুড়িচি খেলিস। আবার? হীরা দাঁত কিরমির করে। ফুটবল মাটিতে 3-4 বার ড্রপ দিয়ে রবিন বলল, চল খেলি গিয়ে। আমরা হৈ হৈ করে বেরিয়ে এলাম। মাঠের ধারে গোল হয়ে বসে টিম ভাগ করতে লাগলাম। আমাদের মাঝে সলিল আর মিশু দারুণ খেলতে পারে। হীরাটার পায়ে জোর বেশি, ল্যাং মেরে টেনে হিচড়ে বল নিয়ে যায়। আসলে বেশি ভালো খেলতে পারে না। রবিন কীরকম খেলে কে জানে, তবে ওর যে উৎসাহ, নিশ্চয়ই ভালো খেলে। আমাদের সর্দার হওয়ার মারামারিটা তার আগে হয়ে যাক। রবিন বলের উপর এক পা তুলে কাটা হাতটা নাচাতে নাচাতে বলল। অনেকক্ষণ ধরেই অস্বস্তির সঙ্গে আমার এই কথাটা মনে হচ্ছিল। হীরা গো করে বলল, ঠিক আছে। তারপর হাতা গুটিয়ে ফেলল। আমরা গোল করে জায়গা করে দিলাম। রবিন শার্ট খুলে গেঞ্জি বের করে নিল, তারপর হীরার দিকে এগিয়ে গেল। বলল, আয়। হীরা তার জায়গায় দাঁড়িয়ে বলল, তুই আয়। আমি দেখেছি যেসব মারামারি হঠাৎ করে কোনো কারণে শুরু হয়ে যায় সেগুলো চমৎকার চলতে থাকে, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে খুব ধীরে ধীরে মারামারি শুরু করা দারুণ শক্ত। হীরা আর রবিন খুব কাছাকাছি দাঁড়িয়ে একজন আরেকজনের বুকে থাপা দিয়ে ফুসফুস করছিল। রবিন মাঝে মাঝে ঠেলে হীরাকে সরিয়ে দিচ্ছিল, হীরাও ঠেলে রবিনকে সরিয়ে দিচ্ছিল। লেগে দেখ না, ছাতু বানিয়ে ফেলবো। হীরা গরম হয়ে রবিনকে একটা মাপসই ধাক্কা দেয়। রবিন ঝটকা দিয়ে হীরার হাত ছুড়িয়ে দেয়, বলে, কি করবি তুই? কাঁচকলা। তারপর কাটা হাতটা দিয়ে থুতনিতে টোকা মারে। আরেকবার মারত। রবিন আরেকবার মারল, ঠিক একই জায়গায় একইভাবে। আরেকবার মেরে দেখতো। হীরার চোখ মুখ লাল হয়ে ওঠে।
রবিন আবার ঠিক একই জায়গায় একইভাবে মারল। সাথে সাথে হীরা রবিনের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি বুঝতে পারলাম রবিনের গায়ে দারুণ জোর। হাত কাটা থাকার পরেও সে হীরাকে এমন বেকায়দায় ল্যাং মেরে ফেলে দিল যে আমি তাজ্জব হয়ে গেলাম। দুজনকে খামচে ঝাপটে ঘষতে ঘষতে ঘাসের উপর গড়াগড়ি দিতে লাগলো। কখনো হীরা রবিনকে কাবু করে ফেলছিল, আবার কখনো রবিন হীরাকে। অনেকক্ষণ ধরে ওদের জাপটাজাপটি চলল। শেষ পর্যন্ত আমরাই বিরক্ত হয়ে ওদের ছাড়িয়ে দিলাম। দুজনকে ছাড়িয়ে দেওয়ার পর ওরা দুজনেই দাবি করতে লাগলো যে সে জিতেছে। হীরার সাথে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার সাথে মারামারি শুরু হতে পারে না, তাই ওটা আগামীকাল পর্যন্ত স্থগিত থাকলো। এখন ফুটবল খেলবো, কিন্তু ফুটবল কোথায়? খুঁজে খুঁজে হয়রান হয়ে দেখি আমাদের ছোট ভাইয়ের দলটা ওটাকে দমাদম পিটিয়ে বাসার উঠানে খেলছে। রঞ্জুর কান মলে দিয়ে আমি বলটা নিয়ে এলাম। রঞ্জু, আমার ছোট ভাই, ভ্যা করে কেঁদে দিল। আজ বাসায় নিয়ে ভোগান্তি হবে। আমি বল নিয়ে এলাম। দল ভাগ করা হলো। একদিকে সলিল ক্যাপ্টেন, আরেকদিকে রবিন। রবিন বলল ওকে ক্যাপ্টেন না বানালে সে খেলবে না, বল নিয়ে চলে যাবে। এমন বিচ্ছু ছেলে আমি জীবনে দেখিনি। ওকে ক্যাপ্টেন করা হলো। বলের মালিককে সবসময় একটু সুবিধা দিতে হয়, আর মালিক যদি রবিনের মতো নচ্ছার বান্দা হয় তাহলে তো বটেই। খেলা শুরু হলো। সবাই দমাদম কিক মেরে বলটাকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছোটাতে লাগলো। সলিল আর হীরা মিলে আমাদের 2টো গোল দিয়ে দিল। আমি গোলকিপার। রবিন এসে আমাকে বলল আরেকবার গোল হলে চোখ কানা করে দিব। আমি তেরে হয়ে বললাম যদি গোল শোধ না করতে পারিস বাকি হাতটাও কেটে নিব। রবিন আমার দিকে চোখ পাকিয়ে বলের পিছে পিছে ছুটল। নানটুকে বলে কে গোলকিপার তৈরি করে আমি মাঠের মাঝে চলে এলাম। দমাদম কিক মেরে বল কেটে বের হয়ে নিয়ে এসে গোলপোস্টের দিকে যাচ্ছি। রবিনও জায়গা মতো আছে। এমন সময় হীরা পিছন দিক থেকে এসে আমাকে ল্যাং মেরে ফেলে দিল। বল নিয়ে ছুটে গিয়ে আমাদের আরেকটা গোল দিয়ে দিল। নান্টু গোলকিপার হিসেবে একেবারে যাচ্ছে তাই। ঘেমে টেমে আমরা অস্থির, এক একজন লাল হয়ে হাঁপাচ্ছি। 3টি গোল খেয়ে রবিনের চেহারা হয়েছে ভয়ঙ্কর। হীরাকে ধাক্কা দিয়ে ফেলে সলিলকে পাশ কাটিয়ে সে দারুণ খেলতে লাগলো। গোলপোস্টের কাছে এসে বলটাকে সামলানোর জন্য তার কাটা হাতটা দিয়ে হঠাৎ করে বলটাকে থামিয়ে নিল। এরপর এক কিকে গোল। ততক্ষণে সলিল হীরা ওরা তুমুল হইচই শুরু করে দিয়েছে। হ্যান্ডবল করে চেয়ে দাপাদাপি। রবিন চোখ মুখ লাল করে বলল হ্যান্ড নিয়ে আবার হ্যান্ডবল কিসের? যতটুকু আছে ততটুকুই হ্যান্ড। ইস, রবিন মুখ খিচিয়ে বলল কোনই পর্যন্ত আছে, এটাকে আর্ম বলে, ওখানে লাগলে হ্যান্ডবল হয় না। আমি তারস্বরে চেঁচিয়ে রবিনকে সমর্থন করে যেতে লাগলাম। ভাব দেখে মনে হলো বিকেলের অর্ধসমাপ্ত মারামারিটা এবার ব্যাপকভাবে শুরু হয়ে যাবে। নান্টু তখন শফিক ভাইয়ের কাছে যাওয়ার বুদ্ধি দিল। কথাটা ঠিক, আমাদের এতক্ষণ মনে হয়নি। আমরা খেলা বন্ধ করে শফিক ভাইয়ের কাছে চললাম। হীরা আর রবিন তখনও ঝগড়া করে যাচ্ছে। আমাদের সবার বাসা পাশাপাশি। বাসার সামনে তখন মেয়েরা লুকোচুরি খেলছিল। আমাদের আসতে দেখে ওরা দাঁড়িয়ে গেল। একটু পরে বুঝতে পারলাম ওরা রবিনকে লক্ষ্য করছে। হাতটা কি চমৎকারভাবে কাটা। আমার হিংসে হতে লাগলো। শফিক ভাই বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তার লুকিয়ে সিগারেট খাওয়ার আলাদা একটা জায়গা আছে। আমাদেরকে দেখে বললেন ব্ল্যাক মার্ডারের খবর কি? আমাদের এত তীক্ষ্ণ গোপনীয়তার পরে যে কীভাবে দলের নাম ফাঁস হয়ে গেছে বুঝতে পারলাম না। শফিক ভাইয়ের কথা না শোনার ভান করে আমরা আমাদের সমস্যাটা খুলে বললাম। তিনি রবিনকে খানিকক্ষণ লক্ষ্য করলেন, তারপর বললেন ঠিক করে বলো তো, বলটা কি হঠাৎ এসে লেগেছে নাকি ইচ্ছে করে লাগিয়েছ? রবিন গাই গুই করে পিছিয়ে সরে এলো। এমন গাধা ছেলে, যখন একটু মিছে কথা বললেই ঝামেলা মিটে যায় তো মিছে কথা বললেই হয়। হীরা উল্লাসে চেঁচিয়ে উঠে বলল ইচ্ছে করে লাগিয়েছে। তাতে কি হয়েছে? আমার তো হাত কাটা, বল লাগলে হ্যান্ডবল হবে কেন? কিন্তু তাই বলে তুমি ইচ্ছে করে বল হাত দিয়ে থামাবে? তোমার কাটা হাতের সুযোগটা নেওয়া তো অন্যায়। শেষ পর্যন্ত দেখা গেল দোষ রবিনের। রবিন ফোঁস করে দোষ মেনে নিল। আমরা বল নিয়ে ফিরে যেতে লাগলাম। দেখি মেয়েরা তখনও খেলা বাদ দিয়ে আবার ড্যাব করে তাকিয়েছে। সত্যি এমন হাত কাটা ছেলে কয়টা পাওয়া যায়? রবিনের জন্য তখন আমাদের গর্ব হতে লাগলো। এই ছেলেরা শুনে যাও। হঠাৎ ডাক শুনে তাকিয়ে দেখি শিরিয়াপা। আমরা ছুটতে ছুটতে শিরিয়াপার কাছে হাজির হলাম। রবিন নতুন এসেছে, জানে না শিরিয়াপা। শিরিয়াপা ডাক দেয়া মানেই চিনেবাদাম না হয় লজেন্স খাওয়ার জন্য ডাক। তাই সে এলো সবার পিছিয়ে হাঁটতে হাঁটতে। কিন্তু দেখা গেল শিরিয়াপার কৌতূহল রবিনকে নিয়েই। তোমরা নতুন এসেছো বুঝি? জি। তোমার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা জানিয়ে দিলাম ওর আসল নাম হাকারবিন ওরফে হাত কাটা রবিন। কয় ভাই বোন তোমরা? 3। কোন ক্লাসে পড়ো?
7-এ। দেখা গেল রবিন আমাদের সাথে ওরকম কাঠগোয়ার। শিরিয়াপার সামনে দিব্যি ভদ্র ছেলেটি। একটু পরেই শিরিয়াপা জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি হয়েছিল? রবিনকে একটু অসহিষ্ণু দেখা গেল। বলল, কেটে ফেলেছে। কিভাবে? রবিন ঘটনাটা বর্ণনা করলো অনেক কম কথায়। কাটা আঙুল দুটো যে টিকটিকি ল্যাজের মতো লাফাচ্ছিল, ওই কথাটা পর্যন্ত বাদ দিয়ে গেল। শিরিয়াপা শুনে জিহ্বা দিয়ে চুকচুক শব্দ করলেন। রবিন উসখুস করে উঠে বলল, চল যাই। আমরা শিরিয়াপার লজেন্সের জন্য অপেক্ষা করছিলাম। দেখা গেল শিরিয়াপার সেরকম কোনো পরিকল্পনা নেই। কেমন করে যেন রবিনের দিকে তাকিয়ে আছেন। আমরা হৈ হৈ করে বেরিয়ে এলাম। 3 পা যেতে না যেতেই সলিলের আম্মা ডাকলেন, সলিল, তোরা শুনে যা তো। আবার রবিনকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, এইসব। তারপর তোমার হাত কি করে কাটলো। রবিন আবার গড়গড় করে বলে গেল। আহা উহু করার সময় আমরা বেরিয়ে এলাম। কিছুদূর না যেতেই আবার ডাক, এবার নান্টুর বড় ভাই। আমরা নান্টুর ভাইয়ের কাছ থেকে ছাড়া পেয়ে এক ছুট্টে একেবারে মাঠে হাজির। এত তাড়াতাড়ি দৌড়ে এসেছি যেন আর কেউ ডাকতে না পারে। রবিন হাঁপাতে হাঁপাতে মুখ খিচিয়ে বলল, আমি মোটমাট 3 লক্ষবার বলেছি হাত কিভাবে কেটেছে। কারোর সাথে দেখা হতেই। রবিন কাকে যেন কি একটা গালি দিল। আবার খেলা শুরু হলো। দমাদম কিক মারতে লাগলাম, দুধদার আছড়ে পড়তে লাগলাম, আর বল নিয়ে ছোটাছুটি করতে লাগলাম। রবিন দারুণ খেলে। ওরা আর একটাও গোল দিতে পারল না। উল্টো আমরা একটা গোল শোধ করে দিলাম। খেলা শেষ হলে আমরা হাঁপাতে হাঁপাতে বলকে ঘিরে বসে রইলাম। গেঞ্জি খুলে বাতাস করতে করতে সলিল প্রস্তাব দিল, চল গোসল করে আসি। রবিন জিজ্ঞেস করলো, কোত্থেকে? নদীতে। আমি রবিনকে বুঝিয়ে দিলাম, একটু দূরেই নদী, ঝকঝক করছে পানি। সাঁতার জানিস? জানতাম। ভুলে গেছিস? বলি আমরা খিলখিল করে হাসতে লাগলাম। সাঁতার কেউ কখনো ভোলে? দাঁত কিরমির করে রবিন বলল, ভুলিনি, হাত কেটে ফেলার পর আর সাঁতরায়নি। কাটা হাত নিয়ে সাঁতরানো যায়? আমরা অপ্রস্তুত হলাম। এই কথাটা আগে চিন্তা করিনি। এই প্রথম দেখা গেল হাত কাটা থাকার কিছু অসুবিধাও আছে। বিকালে গোসল করা ঘোরতর বেআইনি, তাই তোয়ালে সাবান এসব না নিয়ে যে যেভাবে আছি সেভাবেই নদীর দিকে রওনা হলাম। ভো ভো করে আমাদের গাড়ি ছুটল। একজনের থেকে আরেকজনের গাড়ির জোর বেশি। হর্নের শব্দে কান পাতা দেয়। ঠাকুরপাড়া শুরু হতে আমরা ভদ্র হয়ে গেলাম। এদের ফুটবল টিমটা দারুণ। ছেলেগুলো ভীষণ মারপিট করেনেওয়ালা। হীরা 2বার ওদের কাছে মার খেয়েছে। দেখা গেল ভীষণ চেঁচিয়ে হই হল্লা করে ঠাকুরপাড়ার ছেলেরা কিং কুইন খেলছে। আমাদের দেখে হুই হাই করে কয়েকটা চিৎকার দিল। তারপর একজন টেনিস বলটা নিয়ে সা করে শরীরের ঘাড়ে মেরে বসল। আমরা তবু চলে এলাম। ভিন্ন পাড়া দিয়ে যেতে হলে একটু অত্যাচার সহ্য করতেই হয়। রবিন সলিলকে বলল, তুই কিছু বললি না, তোকে এভাবে মারলো? আসুক না আমাদের পাড়ায়। সলিল চোখ পাকিয়ে বলল, পুরো ফুটবলটা ওদের পিঠে ফাটাবো। নদীর তীরে অনেক দূর বালুচরা। কিছু কিছু লোকেরা ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে। রঙিন কাপড় পরনে, হাসি খুশি চেহারার লোক। কয়েকটা নৌকা ছাড়া ছাড়াভাবে এদিক সেদিক বাঁধা। মাঝিরা ভাত চড়িয়ে গলিয়ে চুপচাপ বসে আছে। আমরা হৈ হৈ করতে করতে ছুটতে ছুটতে কাপড় খুলতে খুলতে নদীর তীরে এসে পৌঁছালাম। তারপর ঝপাং করে নদীতে লাফিয়ে পড়লাম। দুটো ডুবে নদীর মাঝামাঝি এসে দেখি রবিন মুখ শক্ত করে তীরে দাঁড়িয়ে আছে, নদীতে নামছে না। আমি চেঁচিয়ে বললাম, নেমে পড়, কিচ্ছু হবে না। রবিন অন্যমনস্ক মাথা নেড়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমার কেন যেন হঠাৎ করে ওর জন্য ভীষণ মায়া হলো। সাঁতরে তীরে এসে ওকে ডাকলাম, রবিন, এখানে নেমে আয়, দেখ মাত্র বুক পানি, তুই নাম, কিচ্ছু হবে না, আমরা পাহারা দিচ্ছি। রবিন ওস্তাদ সাঁতারুর মতো পানিতে নেমে এলো। বোঝা গেল হাত কাটার আগেও পানির পোকা ছিল। আমরা সবাই ওকে ঘিরে দাঁড়ালাম। আর সে সাঁতরাতে চেষ্টা করে। দেখা গেল এখনও সে সাঁতরাতে পারে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি দম ফুরিয়ে যায়। ঠিক হয়ে যাবে, রবিন মুখে হাসি ফুটিয়ে বলল, কয়েকদিন প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে। বাসায় ফেরার সময় আমাদের সবার বুক দুরু দুরু করতে থাকে। ভিজে কাপড়ে বাসায় যাওয়া মানে আমার চর কানমলার বকুনি। কাপড় যে খানিক্ষণ ঘুরে শুকিয়ে নিব সে উপায় নেই। অন্ধকার হয়ে আসছে। রাস্তার বাতি এর মধ্যে জ্বলে গেছে। রবিনের কিন্তু ওদিকে কোনো খেয়াল নেই। সে শুধু খবর নিতে লাগলো আশেপাশে কোন ফুটবল টিম কতটুকু শক্ত। আমরা যদি ফুটবল ক্লাব খুলি তাহলে সবার সাথে জিততে পারবো কিনা, একটা ট্রফির দাম কত, ট্রফির খেলা দিলে খেলা কেমন জমবে, এইসব। তখন দ্রুত সন্ধ্যা হয়ে আসছে। আমরা শুকনো মুখে বাসায় ফিরে যেতে লাগলাম। দূর থেকে দেখা যাচ্ছে ঘরে ঘরে আলো জ্বলে গেছে। অর্থাৎ আজ শুধু বেআইনি গোসল করার অপরাধ নয়,
তার সাথে দেরি করে ফেরার মাসুলও দিতে হবে, হাজার রক্ষে নেই। হড়বড় করে ভাত খাচ্ছিলাম। আম্মা বললেন, সারাদিন কি করিস, ভাতটা পর্যন্ত ধীরে সুস্থে খেতে পারিস না? একদলা ভাত অর্ধেক চিবিয়ে গিলে ফেলে বললাম, সবাই অপেক্ষা করছে, খেলতে হবে না? এইমাত্র না আসলি স্কুল থেকে? আমি আর বৃথা তর্ক করলাম না। এইমাত্র স্কুল থেকে এলে কি খেলতে যাওয়া যায় না? কিন্তু সেটা আম্মাকে কে বোঝাবে? স্কুলের জামা কাপড় বদলে একটা কালো হাফ প্যান্ট পরে আমি এক ছোট্টে মাঠে এসে হাজির হলাম। সেখানে কেউ নেই দেখে গেলাম আমাদের ডিটেকটিভ ক্লাবে। গিয়ে দেখি ভীষণ ধুমধারাক্কার সাথে বল পাম্প করা হচ্ছে। প্রতিদিন টাটকা পাম্প করে নাকি খেলার নিয়ম। রবিন পাম্প শেষ করে বলল, চল আমরা অন্য পাড়ার সাথে একটা ফুটবল খেলা দিই। চল। আমরা সবাই এক বাক্যে রাজি হয়ে গেলাম। শুধু সলিল মুখ সুচালু করে বলল, কিন্তু ঠাকুরপাড়ার সাথে হেরে যাব। কখনো না, রবিন তুড়ি মেরে উড়িয়ে দেয়। আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করব। সত্যি সত্যি প্র্যাকটিস শুরু করা হলো। আমার উপর জোর দেওয়া হলো সবচেয়ে বেশি। ভালো গোলকিপার থাকলে নাকি খেলায় অর্ধেক জেতা হয়ে যায়। ওরা সবাই আমার সামনে থেকে দমাদম কিক মেরে গোল দেওয়ার চেষ্টা করছিল। আমি লাফিয়ে কুদিয়ে সেগুলি ধরার চেষ্টা করছিলাম। একবার এক একটা বল হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছিল, আর অমনি সবাই চেঁচিয়ে উঠছিল গোল বলে। আবার যখন একটা মারাত্মক বল ধরে ফিরছিলাম, তখন ওরা সাবাস সাবাস বলতেও দ্বিধা করছিল না। এরপর ওরা নিজেরা একজন আরেকজনকে বল পাস করা শিখতে লাগলো। দাঁড়িয়ে থেকে পাস, দৌড়াতে দৌড়াতে পাস, সামনে থেকে পাস, পেছন থেকে পাস, হাজারো রকমের কায়দা। খেলতে খেলতে একসময় বেলা শেষ হয়ে এলো। আমরা ঘেমে একাকার। বসে থেকে বিশ্রাম নিতে নিতে মনে হলো কোনো পাড়ার সাথে ফুটবল খেলা দেওয়ার জন্য এখনই গিয়ে আলাপ করে রাখা ভালো। আমরা তখনই সূত্রাপুর রওনা হলাম। ওদের একটা ফুটবল ক্লাব আছে। ওদের দলটাকে খুঁজে পেতে খুব দেরি হলো। বাজারের পাশে নোংরা একটা মাঠে কাদা মেখে ওরা হাডুডু খেলছে। ওদের ভেতর যে ছেলেটা মোটামুটি নেতা, সে অন্য স্কুলে, তবে আমাদের সাথেই পড়ে, নাম মঞ্জু। ওকে ডেকে জিজ্ঞেস করলাম আমাদের সাথে ফুটবল খেলা দিতে রাজি আছে কিনা। একটু চিন্তা না করে সে বলল, না। কেন খেলবি না কেন? আমাদের বল নেই। আমাদের আছে। আমি বলটা দেখালাম। এটা দিয়ে খেলবো। আমরা অন্যের বল দিয়ে খেলি না। এই বলে সে একটা চোরা কাটা তুলে চিবুতে লাগলো। একটু পর বলল, আমাদের সেটা হাডুডু খেলবি? না। আমি রবিনকে দেখালাম। দেখছিস না হাত নেই। মঞ্জুকে এবার একটু কৌতূহলী দেখা গেল। রবিনকে দেখিয়ে বলল, তোদের সাথে এও খেলবে নাকি? খেলবো মানে? আমি তো ক্যাপ্টেন। বলে রবিন বুকে ছোট্ট একটা ঘুষি মারল। রবিন এমন হঠাৎ করে নিজেকে ক্যাপ্টেন বলে বসলো যে আমরা হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। একটু প্রতিবাদ করতে পারলাম না। তাছাড়া অন্য পাড়ার সামনে এসব ব্যাপার নিয়ে ঝগড়া করলে মান সম্মান থাকে না। হীরা তবু চোখ পাকিয়ে বলল, মঞ্জু হীরার কথাটা ঠিক শুনতে পেল না। খানিক্ষণ রবিনকে লক্ষ্য করে মঞ্জু কেন যেন হঠাৎ খেলতে রাজি হয়ে গেল। বলল, কোন দিন খেলবি? কাল? না, কাল আমাদের হাডুডু খেলা আছে। পরশু, ঠিক আছে? দিন তারিখ সময় ঠিক করে আমরা ফিরে এলাম। মঞ্জুর সাথে অনেকগুলি শর্ত ঠিক করে এসেছি। কোনো দল হেরে গেলে তাকে দুয়ো দেওয়া যাবে না, ফাউল হয়ে গেলে মারামারি করা যাবে না, রেফারির কথা শুনতে হবে, এইসব আর কি। পরের দিন আমরা খুব প্র্যাকটিস করলাম। যেদিন খেলা সেদিন সকাল সকাল মাঠে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওরা আসলো দেরি করে। খেলা শুরু করার সময় দেখা গেল একজন কম। ওদের সাথে খেলা দেখতে এসেছিল এমন একজন লুঙ্গি মালকোচে মেরে নেমে গেল। খেলা শুরু হওয়ার পর দেখা গেল ওরা কিচ্ছু খেলতে পারে না। আধ ঘন্টার ভেতর ওরা 4টে গোল খেয়ে গেল। আমি গোল পোস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। একটা বলও ওরা কাছে আনতে পারে না। শেষ পর্যন্ত ওরা হার মানল। আবার সবাইকে নিয়ে দল ভাগ করে খেলা হলো। মোট কথা প্রথম খেলার একটা যাচ্ছে তাই দলের সঙ্গে খেলে জিতে গেলাম। এরপর থেকে রবিন ঠাকুরপাড়ার টিমের সাথে খেলার জন্য ব্যস্ত হয়ে গেল। কিন্তু আমি রাজি হলাম না। এখন ওদের সাথে খেললেই হেরে যেতে হবে। ওদের সবগুলি বড় বড় খেলোয়াড়, সব ক্লাস 9-10 পড়া। একজন আবার আমাদের স্কুলের টিমেও খেলে। তবে আমরা আমাদের ছোট শহরের সবগুলো টিমের সাথে খেললাম। একটা টিম ড্র করেছে, পরে আর খেলতে রাজি হয়নি। একটা টিম মারামারি করে খেলা ভণ্ডুল করেছে। এছাড়া অন্য সব খেলায় জিতে গেছি। বলতে কি, আমাদের টিমটার বেশ নাম হয়ে গেল। একদিন আমি নিজের কানে শুনেছি, দুটো ছেলে বলতে বলতে যাচ্ছিল, স্পুটনিক বয়েজ ক্লাব খুব ভালো খেলে। ওদের ক্যাপ্টেনের হাত কাটা, সে মাঠের যেখানে ইচ্ছে দাঁড়িয়ে গোল দিতে পারে। আমাদের ক্লাবটার নাম স্পুটনিক বয়েজ ক্লাব। নামটি দিয়েছে নান্টু। ও আবার এসব খুব ভালো পারে। আমাদের ডিটেকটিভ ক্লাবের নাম প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানি, আর গোপন দলের নাম ব্ল্যাক মার্ডার। সব কটার নাম নান্টু দিয়েছে। খুব গল্পের বই পড়ে তো। যাই হোক,
ছেলে দুটোর কথা শুনে আমার ভীষণ গর্ব হয়েছিল। আমি অন্যদেরকে বলেছিলাম, শুনে ওরাও খুব খুশি। তবে হাত কাটা ক্যাপ্টেনের প্রশংসার কথাটা আর বলিনি, তাহলে রবিন এমন ভাব আরম্ভ করবে ওর সাথে থাকাই যাবে না। তবে আসলে আমাদের মাঝে সবচেয়ে ভালো খেলে সলিল, রবিন নয়। আমাদের ড্রিল স্যার পর্যন্ত বলেছিলেন সলিল যদি আরেকটু বড় হতো তাহলে ওকে স্কুলের টিমে নিয়ে নিতেন। একদিন দোকান থেকে আমার জন্য সুতার গুটি কিনে ফিরছি, ঠাকুরপাড়ার একটা ছেলে আমাকে ধরল, খুব তাচ্ছিল্য করে বলল, তোদের নাকি একটা ফুটবল টিম আছে? আমি রাগ চেপে বললাম, স্পুটনিক বয়েজ ক্লাব। ছেলেগুলো ঠোঁট উল্টালো। খেলবি নাকি আমাদের সাথে? এমনি খেলতে পারি, আমি একটু চিন্তা করে বললাম, আসল খেলা পরে হবে। ছেলেটা হাসি চেপে বলল, ঠিক আছে, এমনি খেলাই হোক। তাহলে আসিস আমাদের মাঠে? আমি উদাসীনভাবে বললাম, কাল বিকেলে আসিস? তোরে আমাদের মাঠে আসিস, আমাদের মাঠ অনেক বড়। না, আমরা রাজি হলাম না। বললাম, তোদের ছেলেরা বদের হাড়ি, আমরা জিতে গেলে মারপিট করবে। আমাদের জিতে যাওয়াটা ওর কাছে এতই অস্বাভাবিক মনে হলো, ছেলেটা খিলখিল করে হাসতে লাগলো। বলল, ঠিক আছে, আমরাই আসবো, মনে যেন থাকে বিকেল 5টায়। আমি ফিরে এসে সবাইকে বললাম আগামীকাল বিকেলেই ঠাকুরপাড়ার টিমের সাথে খেলা। শুনে সবাই ভারী উত্তেজিত হয়ে পড়ল। আমি বললাম, এটা কিন্তু সত্যিকারের খেলা না। তবে এমনি খেলা হবে, কাল দেখবো ওরা কীরকম খেলে, তারপরে আসল কম্পিটিশন। ওরা সবাই আমার বুদ্ধির প্রশংসা করলো। আমরা ঠিক করলাম কাল প্রথমে আমরা খেলতে রাজি হব না, পরে নিমরাজি হয়ে খেলবো আর এমন ভাব দেখাবো যে খুব তাচ্ছিল্য করে খেলছি। একজন করে খেলা বন্ধ করে বসে থাকবো, নিজেরাই নিজেদের একটা গোলও দিয়ে দিব। তাহলে হেরে গেলেও গায়ে খুব বেশি লাগবে না, ওরাও খুব বেশি ঠাট্টা করতে পারবে না। পরের দিন খেলার মাঠে ওরা হাজির হলো। এমনি খেলা হচ্ছে বলার পরে ওদের পাড়ার অনেক ছেলে খেলা দেখতে এসেছে। আমরা নিমরাজি ভাব দেখিয়ে উদাসীনভাবে খেলতে লাগলাম। দেখি ঠাকুরপাড়ার টিমে আমাদের পাড়ার একটা ছেলে খেলতে নেমেছে। হীরা বলল, তুই ঠাকুরপাড়ার টিমে খেলছিস কেন? তুই না আমাদের পাড়ার? ছেলেটা নাম কাশেম, তার ছেলে ভরে ঠোঁট উল্টে বলল, ইচ্ছে। আমরা হই হই করে আপত্তি তুললাম, আমাদের পাড়ার ছেলে অন্য পাড়ার টিমে খেলতে পারবে না। ওরা বলল, কাশেম যদি আমাদের টিমে খেলতে রাজি হয় তাহলে তো কোনো আপত্তি নেই, কিন্তু ওদের দলে ছেলে কম, কাজেই সে এখন তাদের টিমে খেলবে। কাশেম যে ঠাকুরপাড়ার টিম ছাড়া অন্য কোনো টিমে খেলবে না সে তো জানা কথা, তার বাসাটাই শুধু এ পাড়ায়, চলাফেরা খাওয়া দাওয়া বন্ধুত্ব সব ঠাকুরপাড়ার ছেলেদের সাথে। শেষ পর্যন্ত কাশেমকে ওদের সাথে খেলতে দিতে হলো। খেলায় আমরা পরিষ্কারভাবে হেরে গেলাম। 4টে গোল খেয়েছি, একটা মাত্র দিয়েছি। বহু কষ্ট করে প্রাণপণ খেলেও এর চেয়ে বেশি একটা গোল দেয়া গেল না। ওরা টিটকারি দিতে দিতে চলে গেল। আমরা খালি গায়ে মাঠে বসে ঘাস ছিঁড়তে লাগলাম। টিমটা ভালোই, রবিন অনেকক্ষণ পর মন্তব্য করল, কাশেম যদি আমাদের টিমে খেলতো। হীরা দুঃখ করে বলল, কিন্তু যা বদমাইশ, বিশ্বাসঘাতক। সলিল বিড়বিড় করে গালি দিল, কাশেমকে আমাদের টিমে আনা যায় না? রবিনের প্রশ্ন শুনে আমরা একসাথে চেঁচিয়ে উঠলাম, পাগল হলি তুই? ঠাকুরপাড়া হচ্ছে তার মক্কা মদিনা, ঠাকুরপাড়ার ছেলেরা হচ্ছে তার প্রাণের বন্ধু। তবু চেষ্টা করব, তোরা দেখিস ওকে ঠিক আমাদের টিমে নিয়ে আসবো, তারপর ঠাকুরপাড়ার সাথে ফাইনাল খেলা দিব। কিভাবে আনবি? আরে দেখিস তো, কাশিমকে আমাদের টিমে আনতে পারলে অবশ্যই আমাদের টিমটা বেশ শক্ত হতো, কিন্তু তবু কি জেতা যাবে? ওদের হাবুল আর আক্কাস আমাদের স্কুলে ফুটবল টিমে খেলে, পায়ের গোছ এই চওড়া। কদিন ধরেই দেখছি রবিন কি যেন ভাবছে, আমাদের কিছু বলছে না। বুঝতে পারলাম কাশিমকে দলে টানার প্ল্যান করছে। অনেক করে বলার পরেও রবিন আগে থেকে কিছু জানাতে রাজি হলো না। সেদিন রাত 8টার দিকে রবিন আমাদের বাসায় এসে হাজির। আমাকে সোজাসুজি অগ্রাহ্য করে আম্মার কাছে গিয়ে বলল ও একটু বাইরে যাবে, আমাকে নিয়ে যেতে চায়, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। আম্মা বহুদিন আমাদেরকে চেনেন, কাজেই কথা না বলে আমায় ডেকে দিলেন। রবিনকে নিয়ে বাইরে এসে দেখি হীরা অন্ধকারে দাঁড়িয়ে আছে, সলিলও আছে। সলিলের হাতে একটা কালো কাপড়ের বান্ডিল, হীরার কাছে একটা বড় বোতল, 2টি মাটির হাঁড়ি। কি ব্যাপার, এসব দিয়ে কী করবি? আয় না, কাশেমের 12টা বাজাবো। রবিনের কাছে জানতে পারলাম কাশেম রাতে অঙ্ক স্যারের বাসায় অঙ্ক করতে যায়। যে পথ দিয়ে ফিরে আসে সেখানে সাহেব বাড়িটা পড়ে। পুরনো দালানের পাশে বেশ খানিকটা জঙ্গল। রাত বিরাতে ওখানে নাকি ভূত দেখা যায়। রবিন অনেক খবর নিয়েছে। রাত 8:30টায় নাকি কাশেম এই পথ দিয়ে একা একা ফিরে যায়। রবিন ঠিক করেছে আজ সাহেব বাড়ির পাশে থেকে কাশেমকে ভয় দেখাবে।
যেন আর ঠাকুরপাড়ার টিমে না খেলে। আমার ঠিক বিশ্বাস না হলেও পুরো ব্যাপারটা ভারী মজার মনে হচ্ছিল। সবাই মিলে গুটি গুটি হেঁটে সাহেব বাড়ির পাশে হাজির হলাম। অন্ধকার, জঙ্গল, গাছপালা দেখে আমার বেশ ভয় ভয় করতে লাগলো। এরপর রবিন হীরাকে সাজাতে বসলো। মাটির হাঁড়িটা হাতে নিয়ে হীরা হাত উঁচু করে দাঁড়ালো, আর কালো শাড়িটা পেঁচিয়ে পেঁচিয়ে ওকে ঢেকে দেওয়া হলো। দেখতে হলো নাঙ্গা একটা পেতনির মতো। তারপর রবিন একটা মুখোশ বের করলো, ভয়ানক বিচ্ছিরি দেখতে। আমার গা ছমছম করে উঠে। তারপর সেটি ওর উঁচু করা দুহাতে ধরে রাখা হাঁড়িটার সাথে বেঁধে দেওয়া হলো। কাশেম যখন আসতে থাকবে তখন তুই কিচ্ছু করবি না। রবিন হীরাকে ওর দায়িত্ব বুঝিয়ে দিল। ওখানে দাঁড়িয়ে থাকবি, যখন কাছে আসবে তখন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওর খুব কাছ দিয়ে রাস্তা পার হয়ে জঙ্গলে ঢুকে পড়বি। ব্যাস, একটা কথাও বলবি না, একবারও ওর দিকে তাকাবি না। সব আমরা করব। সলিলকে পানি ভর্তি বোতলটা দিয়ে রবিন ওকে একটা গাছে তুলে দিল। গাছে উঠে বসলে বুঝিয়ে দিল, তোর কাছাকাছি আসতেই বোতলটা কাত করে পানি ঢালতে থাকবি, পারলেও শরীরের উপর। সলিল শুনে খিক খিক করে হেসে উঠল। আমাদের ভাগ্য ভালো, এর মাঝে কেউ এসে পড়েনি। দূরে কার গলার আওয়াজ পেয়ে আমি আর রবিন তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। দুজন লোক হাঁটতে হাঁটতে চলে গেল। রবিন অনেকগুলো ঢিল জড়ো করে সাহেব বাড়িটার বারান্দায় উঁচু রেলিংয়ের পাশে বসে রইল। আমি একটু এগিয়ে লক্ষ্য করতে থাকলাম কাশিমকে দেখা যায় কিনা। সলিল যখন পিঁপড়ার কামড় খেয়ে অতিষ্ঠ হয়ে উঠল, হীরার দুহাত যখন টনটন করতে থাকলো, তখন শোনা গেল কাশিম আসছে। আমাদের হিসাবে ভুল করে দিয়ে সাথে ঠাকুরপাড়ার একটা ছেলে। গলা শুনে বুঝতে পারলাম আক্কাস, ঠাকুরপাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন। একজনকে ভয় দেখানো যত সহজ, দুজনকে দেখানো তত সহজ না। তবু আমরা হাল ছাড়লাম না। ওরা একটু কাছাকাছি আসতেই রবিন দুটো ঢিল ছুড়ল। ঢিল দুটি পড়ল ওদের পেছনে বেশ শব্দ করে। ও কি? কাশেম ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি জানি? আক্কাসের গলা সরে ভয়। আমার হাসিতে পেট ফেটে যেতে চাইল। ঢিল দুটি পিছনে পড়েছে, তাই ওরা পিছনে যেতে সাহস পাচ্ছে না। আস্তে আস্তে এগুতে লাগলো। অমনি রবিন মাটির হাড়িটার ভিতর মুখ ঢুকিয়ে নাক চেপে বিদঘুটে আওয়াজ করল। লা ইলাহা ইল্লাল্লাহু বলে কাশেম তোতলাতে থাকে। আক্কাস ফিসফিস করে বলল, কাশেম তাড়াতাড়ি চল, জায়গাটা খারাপ। অমনি রবিন নাক চেপে মাটির হাড়ি মুখে নিয়ে উৎকট স্বরে সুর করে বলতে থাকে, পেট ফোটো হাদা, ভিন পাড়াতে ঘুরিস কেন কাশেম হারাম জাদা, নাক খসবে চোখ ফুলবে কিড়িকিড়ি মিড়কিড়ি ধা, রক্ত দিয়ে চুষে খাবো গাঁর কলজে পা। ইয়াল্লা বলে কাশেম আর্তনাদ করে ওঠে। আমি এদিক সেদিকে আরও 3-4টা ঢিল মারলাম। ওরা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়াতেই দুটো ঢিল মারলাম পিছনে। ওরা আবার দৌড়াতে থাকে। সলিলের গাছের নিচে আসতেই ঝরঝর করে পানিটা ঢেলে দেয়। আক্কাস চেঁচিয়ে উঠে, কে যেন আমার গায়ে পেশাব করে দিয়েছে। আমি বুঝতে পারলাম রবিন বোতলে সাধারণ পানি দেয়নি। কাশেমের গলার স্বর বিকৃত হয়ে গেছে। শুনলাম ও বলছে, দৌড় দে দৌড় দে। ঠিক এই সময় ওরা হীরাকে দেখতে পেল। মিশমিশে লম্বা কালো দাঁত বের করা বিভৎস মূর্তি খুব আস্তে আস্তে হেঁটে রাস্তা পার হচ্ছে। কে কে বলে কাশেম মিছেই ভাঙ্গাওয়ালায় চেঁচালো। রবিন কাছে এসে আবার উৎকট স্বরে শুরু করলো তার চেয়ে বিচ্ছিরি ছড়া। ঠিক সেই মুহূর্তে একটা কেলেঙ্কারি হয়ে গেল। কাশেম আ করে চেঁচাতে চেঁচাতে হীরাকে জাপটে ধরে গু গু করতে লাগলো। আমার মনে হয় ফিট হয়ে গেছে। হীরা ঘাবড়ে গিয়ে মুখোশ খুলে চেঁচিয়ে বলল, ছাড় ছাড় বলছি, আমি হীরা। কে শোনে কার কথা? কাশেম তখন ভয়ের শেষ সীমায় পৌঁছে সব রকম কাণ্ডজ্ঞান হারিয়েছে। আমরা সবাই ছুটে এলাম। সলিলও গাছ থেকে নেমে এলো। আমরা যে ওকে ভয় দেখিয়েছি, ভূতটা যে হীরা, কাশেম সেসব কিছুই বুঝতে পারছিল না। কিরম একটা শব্দ করে থরথর করে কাঁপছিল। আমার ভয় হতে লাগলো, মরেই যাবে নাকি। আক্কাস আমাদের খুব বিশ্রী করে গালি দিল। কাশেমের এই অবস্থা না হলে হয়তো মেরেই বসত। কাশেম খানিকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে আমাদের দিকে চোখ পাকিয়ে তাকালো। আমরা কি করব বুঝতে না পেরে বোকার মতো হাসতে লাগলাম। আক্কাস আবার গালিগালাজ শুরু করতে রবিন ধমকে উঠল, থাম তো, তুই তো বললি ভয় দেখাতে, আবার এখন নিজেই। আমি? আক্কাসের চোখ কপাল উঠে গেল। রবিন আমাকে একটা ইঙ্গিতপূর্ণ খোঁচা দেয়। দেখ দেখ কীরকম অ্যাক্টিং করছে, দেখ দেখ কীরকম অ্যাক্টিং করছে। আক্কাস চোখ মুখ লাল করে বলল, মিথ্যা কথা বলবি না। রবিন ভীষণ সরলভাবে বলল, বারে, আমরা কাশিমকে শুধু শুধু ভয় দেখাবো কেন? তুই তো সেদিন বললি কাশিম নাকি ভীতু, ওকে ভয় দেখিয়ে মজা পাওয়া যায়।
এক চড়ে দাঁত ভেঙে ফেলবো। আক্কাস তোতলাতে থাকে। দেখ, রবিনও ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠে। কাউকে বলতে নিষেধ করে তুই কবিতাটা পর্যন্ত লিখে দিলি, মাটির হাড়ি জোগাড় করে দিলি, আমাদের বললে আজ যেভাবে হোক কাশেমকে নিয়ে আসবি। আক্কাস এরকম আক্রমণে পড়ে একেবারে হতবাক। আমরাও তখন শুরু করলাম। আমি বললাম কাজ নেই, কাশেম ভয় পেতে পারে। তুই বললি ভীতু ছেলেকে তো ভয় দেখাতে মজা। কাশেম কখনো ভীতু নয়, হীরা বলল। সে এবার মিউনিসিপ্যাল স্কুলের সাথে মারামারি করেছে না? তাই তো। সলিলও খুব অবাক হওয়ার ভান করে বলে। আক্কাস কেন যে ভীতু ভীতু করছিল বুঝতেই পারছিলাম না। আমরা সবাই কাশেমের কাছে মাফ চেয়ে নিলাম। আক্কাসের বুদ্ধি অনুযায়ী যেটা করা উচিত হয়নি, রবিন বারবার সেটা স্বীকার করল। পরদিন প্রকাশ্যে স্কুলের মাঠে কাশেম আর আক্কাসের মারামারি হয়ে গেল। হেড স্যার দুজনকেই পিটিয়ে দিলেন। সেদিন বিকালেই কাশেম আক্কাসের টিমে লাথি মেরে আমাদের টিমে চলে আসলো। কৃতজ্ঞতাবশত হীরাওকে ভাইস ক্যাপ্টেনের পদটা ছেড়ে দিল। আমাদের স্পুটনিক বয়েজ ক্লাব তখন ভীষণ তুখুর হয়ে উঠেছে, বিশেষ করে কাশেম চলে আসার পর। বেশ কিছুদিন চলে যাওয়ার পর আমরা কাশেমকে ভূতের ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলেছিলাম, কিন্তু ততদিনে সে আমাদের ডিটেকটিভ ক্লাবের মেম্বার, ব্ল্যাক মার্ডারের শপথ করা সদস্য, স্পুটনিক বয়েজ ক্লাবের ভাইস ক্যাপ্টেন। কাজেই ওরা আমাদের টিম ছেড়ে চলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। বরং সব কিছু শুনে ভারী মজা পেল। হাজার হলেও শুধু ওকে টানার জন্য আমরা এতটা করেছি। ও নিজে ভয় পেয়েছে তাতে তার বিশেষ লজ্জা নেই। আক্কাসকে জব্দ করেছি বলেই সে খুশি। এখন সলিল, কাশেম আর রবিন সেন্টার ফরওয়ার্ডে খেলে, হীরা ব্যাকে খেলে। 7 জনের টিম। নান্টু আর মিশু রাইট আউট, লেফট আউট। আমি গোলকিপার। ঠাকুরপাড়াকে হারিয়ে দিতে পারলেই আমরা এই শহরের সেরা টিম হয়ে যেতে পারি। কাজে আক্কাস যেদিন ঠাকুরপাড়ার হয়ে আমাদের সাথে খেলার একটা দিন তারিখ ঠিক করতে আসলো, আমরা রাজি হয়ে গেলাম। চেয়ার টেবিলে বসে রীতিমতো কাগজে সই করে 2 ক্যাপ্টেন খেলার দিন তারিখ ঠিক করলো। ঠিক হলো আমাদের স্কুলের টিম ক্যাপ্টেন হবে সেদিনের রেফারি। পরদিন ঘুম থেকে উঠে সবাই দেখতে পেল সমস্ত পাড়া পোস্টারে ভরে গেছে। আমরা রাত জেগে ওসব তৈরি করেছি। পোস্টারে খেলার তারিখ, স্থান, সময় ইত্যাদির পর সবাইকে খেলা দেখতে আসার অনুরোধ জানানো হয়েছে। সব দেখে শুনে সলিল বলল, সবাইকে তো আসতে বলা হলো, যদি হেরে যাই? হারবো কেন? রবিন একটু পরে বিড়বিড় করে বলল, আসলে নিজের পাড়ার ছেলেমেয়েরা না থাকলে আনন্দ পাওয়া যায় না। যেদিন খেলা সেদিন বিকালে আমাদের পাড়ার সব ছেলে মেয়ে মাঠে এসে হাজির হলো। তারা চেঁচামেচি করে মাঠ গরম করে রাখলো। একটু পরে দেখি হিরো ভাই, শফিক ভাই তারাও এসেছেন। আর একটু পরে রবিনের আব্বাও গুটি গুটি করে হাঁটতে হাঁটতে হাজির হলেন। তার সাথে সলিলের আব্বা, পিছু পিছু আমার আব্বাও। এদিকে ঠাকুরপাড়ার টিম এসে হাজির হলো, তাদের সাথে তাদের পাড়ার ছেলেরা। ওরা মাঠের উল্টো দিক দখল করে বসলো। রেফারিও এসে গেছে। আর মাত্র 5 মিনিট। উত্তেজনায় আমাদের বুক ঢিপ ঢিপ করছে। বেশি ভয় নান্টুকে নিয়ে। ও মাত্র জ্বর থেকে উঠল। একসময় রেফারি ইঙ্গিত করলো, আমরা মাঠে ঢুকলাম। যেভাবে লিগের খেলোয়াড়রা নামে, সাথে তুমুল হাততালি। তাকিয়ে দেখি আমাদের পাড়ার সবাই হাততালি দিচ্ছে, এমনকি আমাদের আব্বারাও। ভালো করে তাকিয়ে দেখি একপাশে বুলাপা, সিরিয়াপা তারাও খেলা দেখতে এসে হাজির। আমাদের রীতিমতো লজ্জা করতে লাগলো। এত মানুষের ভিড় দেখে রাস্তার আশেপাশের লোকজন এসে জমা হলো। কিছু বখাটের ছোকরাও একপাশে বসে বিড়ি খেতে লাগলো। আবার হাততালির শব্দ। এবার ঠাকুরপাড়ার টিম মাঠে নামছে। তারপর 2 দলের ক্যাপ্টেন হ্যান্ডশেক করলো। রেফারি টস করে আমাদের পূর্ব দিকে পাঠিয়ে দিল। ভাগ্য খারাপ, ওদিক থেকে চোখে রোদ লাগে। রেফারি বাঁশি বাজাতেই খেলা শুরু হলো। সলিল, কাশেম আর রবিন টুকটাক করে বল একবার ওদের গোল পোস্টের কাছে নিয়ে গেল। ওদের একজন ফেরত পাঠালো এদিকে। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রইলাম। যতক্ষণ বল আমাদের পায়ের কাছে ততক্ষণ আমাদের পাড়ার ছেলেমেয়েরা গলা ফাটায়। যেই বল ঠাকুরপাড়ার ছেলেদের কাছে চলে যায়, অমনি মন্ত্র বলে সবাই থেমে যায়। তখন মাঠের অন্য পাশ থেকে বিকট চিৎকার ভেসে আসে। মোট কথা তুমুল উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। কোনো দলই আরেক দলকে কাবু করতে পারছে না। 15 মিনিটের মাথায় হীরা প্রথম ফাউল করল। ঠাকুরপাড়ার ছেলেরা ধর ধর মার মার বলে চেঁচামেচি করতে লাগলো। আমি তখন 3-3টে মারাত্মক বল আটকে প্রচুর হাততালি পেয়েছি। গর্বে বুক 10 হাত ফুলে উঠেছে। সবাই আমাকে উৎসাহ দিচ্ছে। মাঠের মাঝে তখন কাশেম একটা জটিল বলকে বের করে আনলো। অমনি আমাদের পাড়া তুমুল চিৎকার করে উঠল। রবিন আর সলিল মিলে তখন বলটা কেটে সোজা গোল পোস্টের দিকে নিয়ে যাচ্ছে। ওদের দিকে এগিয়ে আসছে অন্যেরা। সলিল আক্কাসকে পাশ কাটিয়ে বলটা দিল রবিনকে। রবিন এক মুহূর্তে সুযোগ পেয়ে লম্বা কিক করলো। বলটা সাই করে গোল পোস্টে ঢুকে গেল। গোল! সারা মাঠময় ছেলেমেয়েরা নেচে বেড়াতে লাগলো। ঠাকুরপাড়ার ছেলেদের মুখ চুন। রেফারি সবাইকে মাঠ থেকে বের করে দিয়ে আবার খেলা শুরু করে দিল। ঠাকুরপাড়ার ছেলেরা এবার মরিয়া হয়ে উঠেছে। বল শুধু আমাদের দিকেই চাপতে লাগলো। আমার এক মুহূর্তের বিশ্রাম নেই। হীরা, মিশু আর কাশেম মিলেও আটকাতে পারছে না।
বারবার ওরা গোল পোস্টে এসে পড়ছে। একবার ফাঁকা অবস্থাতে বল পেয়ে গেল। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আক্কাস বল নিয়ে ছুটে আসছে, পিছনে কাশেম, তার পিছনে রবিন। কিছু বোঝার আগেই কিক করলো। আমার হাত পিছলে বল গোল পোস্টে ঢুকে পড়ল। গোল। ঠাকুরপাড়ার ছেলেদের জয়ধ্বনি শুনতে পেলাম। মনটা খারাপ হয়ে গেল। গোলটা শোধ করে দিয়েছে। ঠাকুরপাড়ার ছেলেরা তখন মাঠে নাচানাচি করছে। আমাদের পাড়ার ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে বলতে লাগলো, এখনও অনেক সময় আছে। রবিন এসে আমার পিঠ চাপড়ে বলল, ভয় পাস না, দেখিস ঠিক জিতে যাব। ভয় আবার কখন পেলাম? তোরা ভালো করে খেল। আবার খেলা শুরু হলো। কিছুক্ষণের ভিতর হাফ টাইম হলো। বীরু ভাই লেবু আর চিংগাম দিলেন। ঠাকুরপাড়ার ছেলেরা কিছু আনেনি, তাই ওরাও ভাগ পেল। মাঠে সবাই এসে আমাদের উৎসাহ দিল। শিরিয়াপা এসে বললেন, যদি জিতে যেতে পারো মিষ্টি খাওয়াবো। ঠিক ঠিক। রবিন কাটা হাতটা নাচিয়ে বলল, সবাই শুনে রাখো, জিততে পারলেই মিষ্টি। মিষ্টির লোভে না হলেও আমাদের খেলাটা সবার সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভেবে আমাদের রুখ চেপে গেল। জিততেই হবে। আবার খেলা শুরু হলো। এবার উত্তেজনা অনেক বেশি। বল একবার দারুণভাবে আমাদের দিকে ছুটে আসছিল, আবার দারুণভাবে ওদের দিকে ছুটে যাচ্ছিল। একবার আমাদের পাড়ার ছেলেমেয়েরা চেঁচাতে লাগলো, আরেকবার তাদের ছেলেরা। রবিন আর সলিল মরিয়া হয়ে উঠল। খেলা শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি। একবার সুযোগ মতো বল পেয়ে রবিন ছুটে চলল। আমার কেন যেন মনে হলো এবারে গোল দিয়ে দিবে। আক্কাসকে পাশ কাটিয়ে ওদের ব্যাকের পাশ দিয়ে বল সরিয়ে রবিন সলিলকে পাস দিল। সলিল আবার ফিরিয়ে দিল তাকে। রবিন বলটাকে থামিয়ে ঘুরে এক লম্বা কিক। গোলকিপারের হাত বাঁচিয়ে সোজা গোল পোস্টে, বুলেটের মতো। আমরা আনন্দে হাত ছুঁড়ে নাচতে লাগলাম। রবিন সবাইকে কানে কানে কি একটা বুদ্ধি শিখিয়ে দিল। খেলা শুরু হলেই বুঝতে পারলাম বুদ্ধিটা কি। লম্বা কিক দিয়ে ওরা বলটাকে মাঠে নাচাতে লাগলো, দরকার হলে মাঠের বাইরে। সময়টা কোনো মতে কাটাতে পারলেই কেল্লাফতে। ঠাকুরপাড়ার ছেলেরা রাগে টিটকারি দিতে লাগলো। উত্তরে আমাদের ছেলেরা উল্টো টিটকারি দেওয়া শুরু করলো। সময় প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ ওরা একটা মারাত্মক সুযোগ পেয়ে গেল। রশিদ নামের ওদের সবচেয়ে মারাত্মক ছেলেটি ফাঁকা অবস্থার ভিতরে কীভাবে যেন বলটা পেয়ে গেল। তারপর কোনো দিকে না তাকিয়ে সে গোলপোস্টে আমার দিকে ছুটে আসতে লাগলো। উত্তেজনায় আমি থরথর করে কেঁপে উঠলাম। রবিন প্রাণপণে ছুটে আসছে পিছু পিছু। রশিদ তখন একেবারে কাছে এসে পড়েছে। কি করলেই নিশ্চিত গোল। নেহায়েত ভাগ্য যদি সাহায্য না করে। হঠাৎ রবিন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। তার পুরনো কায়দায় কাটা হাত দিয়ে বলটা ছিটকে সরিয়ে দিল। হইচই চেঁচামেচি, তার মাঝে রেফারির বাঁশি বেজে উঠল। পেনাল্টি হয়েছে। রবিন যুক্তি দেখালো, ওর হাত নেই, হ্যান্ডবল হতেই পারে না। রেফারি মানল না। ইচ্ছে করে হ্যান্ডবল, গোলপোস্টের সীমানার ভিতরে, কাজে এটা পরিষ্কার পেনাল্টি। রেফারির বিরুদ্ধে তো কথা বলা যায় না। রবিন আমার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, তোর উপর সব নির্ভর করছে। উত্তরে আমি ফ্যাকাশেভাবে হাসলাম। আর মাত্র 1 মিনিট বাকি। রশিদ পেনাল্টি কিক করবে। সবাই সরে দাঁড়ালো। আমি একা গোলপোস্টে। উত্তেজনায় সবাই আমাকে ঘিরে দাঁড়িয়েছে। রেফারি ঠেলে সরাতে পারছে না। ভিড়ের ভেতর থেকে বীরু ভাইয়ের গলার আওয়াজ শোনা গেল, টোপন, গোল বাঁচাতে পারলে মর্নিং শো। আমার বুকের ভিতর তখন ঢাকের মতো শব্দ হচ্ছে। এত বড় গোলপোস্ট, তার মাঝে এত ছোট আমি, তার উপর এত কাছ থেকে কিক। রেফারি বাঁশি বাজালো। রশিদ একটু হাসলো, তারপর ছুটে এসে কিক করলো দারুণ জোরে। উত্তেজনায় কিছু খেয়াল নেই, শুধু দেখেছিলাম বলটা গুলির মতো ঠিক আমার দিকে ছুটে আসছে। ধাতস্থ হয়ে দেখি বলটা আঁকড়ে ধরে মাটিতে লুটোপুটি খাচ্ছি। হইচই করতে করতে রবিন, সলিল, কাশেম ওরা এসে আমায় কাঁধে তুলে নিল। কে জানি চিৎকার করলো, 3 cheers ফর টোপন, হিপ হিপ হুররে। এর মাঝে রেফারির বাঁশি বেজে উঠল। খেলা শেষ। আমরা জিতে গেছি। আনন্দে আমার বুকের ভেতর গুড়গুড় করে ওঠে। প্রথম পর্ব এখানে শেষ হলো। সামনে আরও 2টি পর্ব নিয়ে আমি আসবো আপনাদের কাছে। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। কমেন্টে জানান কেমন লাগছে। আপনাদের যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে, আপনারা চান, সেই গল্পের নামগুলো আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন, সেখান দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। পরবর্তী গল্প আসা পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। কল্লোল, চাও।